তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? जी सर। ওকে, আর 2টা মিনিট দেখি। হ্যালো স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। স্যার, আপনি এখন পর্যন্ত মানে নোট অনুযায়ী আমার নোট অনুযায়ী হুম। মানে P4 এর ক্লাসগুলো মানে মোট আর কি 29টা আসছে। মানে 29 মানে শুরুতে এখন পর্যন্ত মোট আপনি P4 এর 29টা ক্লাস নিয়েছেন স্যার। এটা কি সত্য? আমি কি হিসাব করে নিত, আচ্ছা, তুমি মানে জানো। আমি হ্যাঁ মানে আপনার রেকর্ডিং যা ক্লাস মানে নিয়েছি সব রেকর্ডিং আপলোড করা আছে। সবগুলো তো আপলোড করা আছে তাই না? মানে এরকম তো নাই যে হচ্ছে বাদ নেই। না না, তাহলে এমন ঠিক আছে। ক্লাসটা থেকে যেসব ক্লাসে যদি কিছু না পড়ায় থাকি সেগুলো হয়তো রেকর্ডিং নাই, হয়তো গল্প করছি বা অন্য কিছু করছি, কিন্তু যেগুলো ক্লাস নিয়েছি বা পড়িয়েছি সেগুলো সব রেকর্ডিং আপলোড করা আছে। হ্যাঁ স্যার, আমার নোট অনুযায়ী টোটাল ক্লাস আসছে মানে আর কি 29। হুম। স্যার কালকে কি অফলাইন? হ্যাঁ, ফুল অফলাইন না স্যার? টিউসডে আর স্যাটারডে তো অফলাইনই, হাইব্রিড। স্যার মানে একটু অনলাইনেরও অপশনটা রাখিয়েন। হ্যাঁ, সেটাই তো বললাম, হাইব্রিড। স্যার হাইব্রিডটা অনলাইনেও ভালো জয়েন। হয়। আচ্ছা স্যার, আসলে আমার বাসায় আমার বোনটা অসুস্থ তো হুম, আমি রিস্ক নিতে চাচ্ছি না। ঠিক আছে, সমস্যা নেই, অনলাইনে জয়েন করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আর হাইব্রিড ক্লাসে মানে আমার কোনো ডিস্টার্ব হয়নি স্যার, ঠিক আছে? হুম। আচ্ছা, Recording in progress. আমরা তো চার্জ পার্টিকেল পড়তেছিলাম, তাই না? আচ্ছা, মূল টপিকে যাওয়ার আগে একটু কথা বলি। এখন আমি চাচ্ছি হচ্ছে তোমাদের সবগুলো ক্লাসে, এতদিন তো বলছিলাম যে একটা অনলাইনে রাখবো, কিন্তু আমি চাচ্ছি অফলাইনে নিয়ে যেতে, কারণ এখন যে চ্যাপ্টার গুলো পড়াবো সামনে, হ্যাঁ, এই সবগুলো চ্যাপ্টারই একটু টাফ তো, তাই আমি এগুলো অফলাইনেই পড়াতে চাই। তাহলে আমাদের 2টা ক্লাস তো অলরেডি অফলাইন আমাদের শিডিউল ঠিক করাই আছে, টিউসডেটা আর স্যাটারডে P5 ক্লাসটা। ওকে। আর মানডে ক্লাসটা নিয়ে এখন সমস্যা, কারণ মানডে ক্লাসটা তো আমরা নেই 9টা থেকে 10:30। এখন এই টাইমে তো আর অফলাইন ক্লাস নেওয়া পসিবল না। এখন এটা যদি আমরা অন্য টাইমে শিফট করতে চাই, তাহলে কোন টাইমটা বেটার হয় সেটা নিয়ে আগে একটু কথা বলি। এখানে সানিডেলে যারা আছো, তোমাদের স্কুল থাকে কবে কবে? মানে স্কুলে অফলাইন ক্লাস থাকে কবে কবে, ফাইরোজ? Sir, Tuesday or টিউসডে Wednesday. ওয়েডনেসডে। আচ্ছা, মানে সানডে বা থার্সডে তো থাকে না। ওকে। আর আমাদের মাস্টারমাইন্ড স্টুডেন্টরা বলতে পারবা থার্সডে তে তোমাদের স্কুলে কয়টা পর্যন্ত ক্লাস থাকে থার্সডে? স্যার 11:20। এরপরে কোনো ক্লাস থাকে না? না স্যার, স্কুলে থাকে না। তাহলে আমি যদি মানডের ক্লাসটা, সাপোজ ধরো আমি, বা ইএসএস এর তো সমস্যা, মানে এই এত পরে ক্লাস থাকার কথা না, যদি 1:30 থেকে 3 করে দিই থার্সডে মানডে ক্লাসটা, তাহলে কি কারো প্রবলেম হবে 1:30 থেকে 3 করলে? থার্সডেতে? হ্যাঁ, থার্সডে কি এই টাইমে অন্য কোনো ক্লাস থাকে কারো? এখানে তো মোটামুটি 28 স্টুডেন্ট প্রেজেন্ট আছে, তোমাদের কারো কোনো প্রবলেম থাকে?
তোমাদের প্রবলেম না হলে আবার বলবেন তুমি থার্সডে 1:30 থেকে 3, মানে বৃহস্পতিবার 1:30 থেকে 3টা। স্যার ঠিক আছে। মানডে তো করলে আমার জন্য বেটার হয়। মানডেতে তো অনেক ক্লাস থাকে বাবা, মানডে আমার এমনিতেই অনেক ক্লাস। মানডে 1:30 থেকে 3 তো টাইমিং আমারই হবে না, কারণ আমার স্কুলের ক্লাস থাকে ওই দিন প্রায় 2:20 পর্যন্ত। তোমার কি মেজাবেন কি ওই টাইমে ক্লাস থাকে থার্সডেতে? স্যার আমার তখন কেমিস্ট্রি মক থাকবে। এভরি উইকে ওই টাইমে কেমিস্ট্রি মক থাকে? জি স্যার। এটা কি অন্য টাইমে দেওয়ার অপশন নাই? মক টেস্ট তো ফ্লেক্সিবল টাইমিং থাকে না নাকি? জি স্যার। তো অন্য টাইমে তো মনে হয় শিফট করা যাবে না মকের ব্যাপারটা? জি স্যার আমি দেখছি। আচ্ছা, আর বাকিরা? মনে করো আমি মানডে ক্লাসটা থার্সডে 1:30 থেকে 3 দিতে চাই, মানে মানডে এই টাইমের ক্লাসটা শিফট করে। আমি অফলাইনে ক্লাস নিব, যারা অনলাইনে জয়েন করতে চাও তারা অনলাইনেও জয়েন করতে পারবে, সেটা সমস্যা না, মানে অনলাইন অফলাইন বোথ। এখন এখানে যারা প্রেজেন্ট আছে এই মোমেন্টে, তোমাদের কারো কি এটা নিয়ে কোনো প্রবলেম আছে এই টাইমিংটা নিয়ে? স্যার কয়টায়? স্যার স্কুলে অনলাইন ক্লাস থাকে তো থার্সডেতে। স্কুলে অনলাইন ক্লাস কি ওই টাইমে থাকে? জি স্যার, কয়টা পর্যন্ত থাকে তোমাদের স্কুলে অনলাইন ক্লাস? আমাদের তো শুরু হয় 11:40-এ 3:40 পর্যন্ত। 11:40 থেকে 3:40? এটা কি ধরনের টাইম হলো? অনেক আজব টাইমিং, A2 স্টুডেন্টসদেরকে এরকম কাজে টাইমিং। বুঝলাম না, তাহলে তো এটা তোমার এভরিডে দিয়ে থাকে। স্কুলে অনলাইন ক্লাস প্রতিদিনই থাকে না? স্যার ওই যে টিউসডে ওয়েডনেসডে ছাড়া। টিউসডে ওয়েডনেসডে, আচ্ছা। স্যার কোন মানে কবে স্যার? আমি টাইমটা শুনি নাই স্যার। না, আমি থার্সডে চাইছিলাম, থার্সডে 1:30 থেকে 3 দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার টিউসডে ওয়েডনেসডে যে স্কুলে ফিজিক্যাল ক্লাস থাকে সেটাও তো 3:40 পর্যন্তই, তাই না? স্কুলে গিয়ে যে ক্লাস করতে হয় নাকি ওই 2 দিন না ক্লাস? ওই দিন আবার 2:40, ওই দিন আবার একটু আগে শুরু। তাও তো হইতেছে না, 2:40 হলেও তো হইতেছে না, কারণ আমার তো ক্লাস অবভিয়াসলি 3টার আগে দিতে হবে, 3টার পরে আমার কোনোদিনই কোনো টাইম নেই। আর বুধবার ডেটটা হয়, হ্যাঁ, স্যার ওয়েডনেসডে ডেটটা ওয়েডনেসডে 1:30। ওয়েডনেসডে ডেটটা তো আমি দিতে পারবো, সমস্যা নাই, ডেটটাই আমি যে কোনো দিনই দিতে পারবো, কিন্তু তাহলে তো হচ্ছে না কিছু। তোমরা কি মানে সবাই তো স্কুলে ফিজিক্যাল ক্লাসের দিন তো ক্লাস করতে যাবি, তাই না? সানডেলে যারা আছে এখানে সবাই তো যায়। আচ্ছা, যদি ওয়েডনেসডে 7:30 থেকে 9 দিই রাতে, তাহলে কি টাইমিং ম্যাচ করে? স্যার 8 PM পর্যন্ত রেফারেন্সার থাকে। না স্যার। আচ্ছা, স্যার হবে না স্যার, রাতে ওই দিন আমার ক্লাস থাকে। স্যার ওয়েডনেসডে দেড়টার সময় করা যায়। হ্যাঁ, আমাদের তো সমস্যা নাই, আমাদের মাস্টারমাইন্ডদের তো সমস্যা নাই, কিন্তু এই যে ওদের ওদের যে সানডেলে যারা আছে ওদের যে প্রবলেম, ওদের তো স্কুল থাকে। তবে এছাড়া তো আর কোনো অপশন দেখি না। মানডে তো আমার কোনো টাইম নেই, সানডে তো দেয়া যায় কিন্তু এরকম 1:30 থেকে 3, এরপরে তো টাইম নেই। স্কুলে কি রেগুলার ক্লাস করো ফাইরোজ? অনলাইন ক্লাস রেগুলার করতে আর হবে? যেই ক্লাসগুলো করি ওই ক্লাসগুলাই আপনার ওই টাইমের মধ্যে পড়ে যায়, মানে অন্যগুলা। থার্সডেও পড়ে সানডেও পড়ে এরকম? জি স্যার, কেমিস্ট্রি ক্লাসটা থাকে ওই টাইমে, ওটা করতে হয়। দাঁড়াও আমি একটু আমার শিডিউলটা দেখি, দেখে দেখে আর কোনো অপশন দিতে পারি কিনা। আচ্ছা, স্যাটারডে আমরা যে যে টাইমটাতে
ফাইরুজ বা সানডেলের স্টুডেন্টরা ভালো করে শোনো, স্যাটারডে আমরা তো 1:30 থেকে 2:30 পর্যন্ত P5 ক্লাস নেই। স্যাটারডে ক্লাসটা যদি আমি 1:30 থেকে 3 পর্যন্ত P4 ক্লাস দিয়ে দিই, তাহলে কি কারো প্রবলেম নাই তো নাকি? 3 পর্যন্ত তো সবাই ফ্রি থাকো স্যাটারডে এই টাইমটাই। জাস্ট এখন তো আমরা 1:30 তে ক্লাসটা মানে 2:30 তে শেষ করে দিই, সেটা 3 পর্যন্ত নিলাম স্যাটারডে টাইমটা। তাহলে স্যার P5 কখন করব? P5 অন্য একটা ডেতে দেই, তাহলে ওরা যদি P5 ক্লাসটা মিসও করে, P5 ক্লাসটা তো রেকর্ডিং দেখে পরেও প্রবলেম সলভ করে নিতে পারবে। স্যার স্যাটারডেতে নাদিম স্যারের ক্লাস থাকে, নাদিম স্যারের ক্লাস কয়টা পর্যন্ত থাকে? 1টা থেকে 2টা। আচ্ছা কিন্তু স্যাটারডে না তোমরা 1:30 থেকে 2:30 ক্লাস করতেছো, আমার এখানে সবাই তো নাদিম স্যারের স্টুডেন্ট। প্রবলেম না স্যার, নাদিম স্যার ক্লাস 12টা থেকে 1টা না? হ্যাঁ টাইমিং চেঞ্জ করছে স্যার। ওটা তো শুধু এক্সামের জন্য। শুধু এক্সামের জন্য, হ্যাঁ হ্যাঁ। ওটা শুধু একদিন পরীক্ষা ছিল, ওটা সমস্যা নেই। এখানে সবাই তো নাদিম স্যারের স্টুডেন্ট, নাদিম স্যারের সাথে তো টাইমিং শেষ হলে তো প্রবলেম হলে তো এতদিন কেউই ক্লাস করতে পারতো না। তাহলে এটা করি, আর ইয়েটা দিয়ে দিই, কি বলে P5 ক্লাসটা থার্সডে দিয়ে দিই, থার্সডে 2টা থেকে 3টা নাকি? এবার দেখো বাকিরা সবাই চিন্তা করে, থার্সডে দিতে পারি, ওয়েডনেসডে দিতে পারি, 2টা থেকে 3টা, সমস্যা নেই। যে কোনো দিন, না ওয়েডনেসডে পারবো না, সরি ওয়েডনেসডে আমার 2:30 থেকে ক্লাস, তাহলে 1:30 থেকে 2:30 দিতে হবে ওয়েডনেসডে দিলে। ওয়েডনেসডে তাহলে এটা দেব 1:30 থেকে 2:30 যদি কারো সমস্যা না হয়। থার্সডে দিব। স্যার ওয়েডনেসডে পারবো না, থার্সডে দেন। ওয়েডনেসডে আসতে পারবো না। স্যার P5 এ টাইম চেঞ্জ করে না, P5 অফলাইনে করে অনলাইনে করে লাভ হয় না। না, তাহলে তো দেখা যাচ্ছে যে যে অবস্থা তৈরি হয়েছে তাদের তো এটা অনলাইনে রেখে দেওয়া ছাড়া আর কোনো অপশন দেখতেছি না। স্যার ওটাই করেন, হ্যাঁ? ক্লাস করে। অনলাইনে করলে বেটার হয়। মানে মানডেটা অনলাইনে রেখে দিব। জি করেন না। জি আর- স্যার, অনলাইনে ভালো হয়। আর টিউসডে আর স্যাটারডে যেভাবে আছে, মানে যে এখন যে টাইমিংটা আছে সেই টাইমিংটাই থাকতে বলতেছো সবাই, মানে এটা অফলাইন দরকার নাই, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে তাই থাকুক আর কি, তাহলে যেরকম টাইমিং আছে এরকমই থাকুক, এটাই ফাইনাল। তাহলে যেটা আমরা যে টাইমিং এ এখন ক্লাস করতেছি, লাইক স্যাটারডে 1:30 থেকে 2:30 P5, সেটা অফলাইন। সবাই তো আবার লিখে নাও যেন কনফিউজ না হয়, সবাই তো এখন টাইমিংটা জানো, তারপর আবার একটু লিখে নাও, আমি একটু লিখে দিই দাঁড়াও। তাহলে এটাই ফাইনাল, আর চেঞ্জ করলাম না, যেহেতু টাইমিং ম্যাচ করে না, অযথা ঝামেলা করে লাভ নেই। স্যার এই টাইমিংটা কি একেবারে A2 পরীক্ষার আগ পর্যন্ত? হ্যাঁ, একদম ঠিক আছে তাহলে। এপ্রিল পর্যন্ত। ওকে ডান। তাহলে এখন আমাদের যে টাইমিংটা আছে সেটাই আমি আবার ফাইনাল করে লিখে দিই, তাহলে এটা আর চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি এখন এটার উপর বেস করে আমি আরো 2-1টা ক্লাসে চেঞ্জ করব, তো এই জন্য তোমাদেরটা আগে ঠিক করলাম। স্যাটারডে 1:30 থেকে 2:30 P5, এটা অফলাইন প্লাস অনলাইন, যে যেটা করতে চাও। তারপরে আসে মানডে, যেটা আছে 9 থেকে 10:30 P4, এটা অনলাইন। আর নিয়ে হচ্ছে টিউসডে, থ্রি থেকে 4:30, এটাও P4, অফলাইন প্লাস অনলাইন। ওকে, তাহলে এটাই ফাইনাল টাইমিং, এটাই তো ছিল আসলে, কোনো চেঞ্জ তো আমরা করতে পারলাম না, মানে এত মানুষের সাথে আসলে টাইমিং ম্যাচ করে না।
তাহলে এই টাইমিংটাই আমরা ফাইনাল করে দিলাম। সবাই লিখে রাখো যেন আর টাইমিং নিয়ে কথা না বলতে হয়। এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই নাকি? প্রবলেম থাকলেও আর লাভ নাই, কারণ এটা চেঞ্জ করার আমার কোনো সুযোগও নেই। ঠিক আছে, লাস্ট ক্লাসে কতটুকু পড়ছিলাম দেখো তো একটু নোটটা। কি পড়ছিলাম লাস্ট ক্লাসে, লাস্ট টিউসডে ক্লাসে? ও আর মক টেস্ট কিন্তু ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে, ঠিক আছে? ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে। আমি রুটিনটা নভেম্বরের 15 পর থেকে রুটিন পাবা। রুটিন আর P4 এর কোশ্চেন পেপারটাও পেয়ে যাবো। হ্যাঁ সায়রা, সায়রা কি বলতেছিল যেন? স্যার P5 ক্লাস নিতে পারবেন কোশ্চেন 2 এর জন্য। P5 স্কুলের এক্সাম কবে? স্কুলে কবে এক্সাম P5? কালকে না পরের দিন? কোশ্চেন 2 তো আমরা এতদিন ধরে করতেছিলাম, তাই না? আমরা ক্লাসে কোনটা করতেছিলাম? স্যার এই যে কোশ্চেন 1 যে কোশ্চেন 1, কোশ্চেন 1 থাকবে না স্কুলে এক্সামে, কোশ্চেন 1 থাকবে না। যাও, কোশ্চেন আউট করে দিলাম, কোশ্চেন 2ই থাকবে। কোশ্চেন 1 তো তোমাদের মিস খুব একটা করায় নাই। কোশ্চেন 2 থাকবে না, কোশ্চেন 1 থাকবে না, 2ই থাকবে স্কুলের স্যার পরীক্ষা। পার্ট বি টাইপ কোশ্চেন না কোশ্চেন 2? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্ট বি, পার্ট বি থাকবে। এটা তো মিস বলে দেওয়ার কথা ক্লাসে, স্যার মনে স্কুলে হ্যাঁ ক্লাস করে। স্যার পার্ট বি মানে সিলেবাস দিয়ে দিচ্ছে কিন্তু পার্ট বি লিখছে, পার্ট বি মানে তো বুঝি পার্ট বি মানেই কোশ্চেন 2 আর কি, মানে তোমাদের বইয়ে পার্ট বি তে যে কোশ্চেন গুলো আছে এগুলো টাইপ 2 কোশ্চেন সব। স্যার স্কুলে ক্লাস করে না, বুঝলাম। ওকে, আমরা মনে হয় এই চার্জ টু ম্যাস রেশিও, তাই না? অরবিটিং চার্জের চার্জ টু ম্যাস রেশিও এই পর্যন্ত করে কিছু কোশ্চেন অ্যান্সার করেছিলাম, তাই না? স্যার একটা কোশ্চেন অ্যানসার করছিলাম। আচ্ছা আচ্ছা, এটাই তো ছিল আমাদের লাস্ট পড়া, লাস্ট ক্লাসে। তাহলে আজকে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। স্যার এই এক্সাম গুলো কবে থেকে স্টার্ট হবে? ওই যে অফলাইন এক্সাম গুলো ডিসেম্বরের 3 তারিখ থেকে এভরি ফ্রাইডে। মকের টাইমিং কিন্তু আমি ফ্রাইডে ঠিক করতেছি, ঠিক আছে? ফ্রাইডে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ফ্লেক্সিবল টাইমিং দেওয়া থাকবে। তোমরা যে কোনো 2 ঘন্টায় এসে P4 পরীক্ষাগুলো দিয়ে যাবা। ওকে। P5 কিন্তু তখনই শুরু হবে যখন ফুল মক হবে। মানে টপিক্যাল মক গুলো কিন্তু শুধু P4, আর যখন আমরা মানে 5টা বা 6টা টপিক্যাল মক নেয়ার পর যখন ফুল মক স্টার্ট হবে, ফুল মকে কিন্তু P4 ও হবে P5 ও হবে। ওকে, 10টা ফুল মক হবে, সেখানে P4 P5 দুইটাই থাকবে। আর টপিক্যাল মক গুলোতে শুধু P4 হবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, তাই টপিক্যাল মকের সময় তোমাদের 2 ঘন্টা সময় নিয়ে আসলেই হবে, বাট ফুল মকের টাইমে 3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। ফুল মক তো দেরি আছে, প্রথম 5টা মকই তো টপিক্যাল হবে। যেমন সলভিং হবে না স্যার? এবং ফার্স্ট টপিক্যাল মক টেস্টের রুটিনটা কি হবে সেটা আমি এখনই তোমাদেরকে বলে দিতে পারি, পরে যদিও আমি মানে রুটিনে সব প্রিন্ট করে দিব কি কি থাকবে চ্যাপ্টার। ধরো প্রথম 5টা চ্যাপ্টার থাকবে, ধরো সার্কুলার মোশন, গ্র্যাভিটেশনাল ফিল্ড, অসিলেশন, থার্মাল আইডিয়াল, না এই 3টাই থাকবে প্রথম মকের জন্য। মানে ফার্স্ট টপিক্যাল মকে 3টা চ্যাপ্টারই থাকবে, সার্কুলার মোশন, গ্র্যাভিটেশনাল ফিল্ড আর অসিলেশন। আর সেকেন্ড টপিক্যাল মকে থাকবে থার্মাল আইডিয়াল গ্যাস। শুধু এই 2টা চ্যাপ্টারই থাকবে। এরকম ভাবে আমি লিখে দিব টপিক্যাল মক গুলো কি কি পার্টের উপর হবে, তারপর ফুল মক গুলো তো ফুল সিলেবাসই, এবং ফুল মকের টাইমে P4 এবং P5 দুইটাই হবে। স্যার সলভিং ক্লাস কি স্যার মানে সলভিং তো ক্লাসই করে দিব, ক্লাসই, তখন তো আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে না, এগুলো ক্লাসই করাবো। এখন তখন 3টা ক্লাসের যে কোনো একটা ক্লাসে আমরা সলভিং করবো এভরি উইকে। তখন তো আর P5 এর রেগুলার ক্লাস লাগবে না, P5 তো তখন একটা পর্যায়ে চলে যাবে, P5 তো বাসায় বসে প্র্যাকটিস করলেই হবে। বুঝলেন? P5 এর ক্লাসের টাইমটাতেই তখন আমরা যখন মক শুরু হয়ে যাবে ততদিনে P5 তো অনেকটা পড়া হয়ে যাবে। P5 গুলো তখন জাস্ট বাসায় করে করে আমাকে প্রবলেম দেখাবো, আর মক পেপার গুলো P5 ক্লাস টাইমিং এ সলভ করে দেবো।
আর P4 এর ক্লাসগুলোতে আমরা কোশ্চেন পেপার সলভ করব যদি সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে, আর P5 এর ক্লাসটাতে মক সলভিং হবে। আর তখন তো আর আমার সামনে বসে বসে P5 তোমাদের করতে হবে না, P5 তো শিখেই যাবো ততদিনে। আচ্ছা দাঁড়াও, একটা মিনিট টাইম দাও, আমি একটু কোন জায়গা পর্যন্ত ছিলাম এটা একটু দেখি। ওকে, তাহলে চার্জ টু ম্যাস রেশিওর ফর্মুলা পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম এবং এই রিলেটেড একটা সামও করেছিলাম। আজকে আমরা এরপর থেকে যাই। সবার কাছে কি বইটা আছে না? আমাদের ফিজিক্স আগের বইটা মানে এএসসি তোমরা যে বইটা পড়তা এই বইটা তো সবার কাছে আছে। পুরনো বইটা নাকি নতুন বইটা আছে? কোনটা আছে তোমাদের কাছে? দুইটাই আছে নাকি একটা আছে পুরানটা? নতুনটা তো অনেকের কাছে নাই মনে হয়। আচ্ছা পুরনো বইটাই সবাই একটু বের করো, বের করে পেজ নাম্বার 427 এ যাও। পেজ নাম্বার 427 এ যাও। পেজ 427। সবার কাছে কি বই আছে নাকি আমি ছবি তুলে দিব? আমি যে জিনিসটা দেখাতে চাইতেছি আছে স্যার। তাহলে পেজ নাম্বার 427 এ যাও। আগের বইটা কিন্তু, নতুন বইটা কিন্তু আবার পেজ নাম্বার মিলবে না। নতুন বইটা তো সেম জিনিসটাই আছে বাট পেজ নাম্বার মিলবে না। ব্ল্যাক কালারের যেটা লাস্ট ইয়ারে এএসসি যেটা করেছিলে নিউ সিলেবাস এটা না, সেকেন্ড এডিশন বইটার পেজ নাম্বার 427 এ যাও। এখানে দেখো একটা ব্যাপার নিয়ে কথা বলা আছে, দ্য ডিফ্লেকশন টিউব। ওকে, এবং এই ডিফ্লেকশন টিউবের লেখা শেষে এখানে একটা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। সবাই একটু পড়ো তো এই জিনিসটা, 2-3 মিনিটে একবার একটু পড়ে ফেলো। আমি এটা নিয়ে একটু কথা বলবো, কারণ পুরো জিনিসটা আমি লিখে দিব না, এটা তোমরা বই থেকেই পড়বা, কারণ এত বড় জিনিস লিখে রাখা দরকার নেই। এটা বই থেকেই পড়তে হবে। আমি জাস্ট ফর্মুলাটা কিভাবে এখানে আসছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। দ্য ডিফ্লেকশন টিউব। ছবিটা একটু গ্রুপে দিতে পারবেন? The deflection tube. দাঁড়াও দিচ্ছি। দেখো যাদের কাছে বই নাই আমি মেসেঞ্জার গ্রুপে এটা দিচ্ছি, একটা ছবি দিচ্ছি, দেখো দ্য ডিফ্লেকশন টিউবের। সবাই একবার একটু পড়ে ফেলো এই জিনিসটা, এখানে কি নিয়ে কথা বলা হয়েছে। একবার পড়ো জাস্ট, আমি পরে কথা বলছি। এবং ফর্মুলাটা কেন এভাবে আসছে বা এটা থেকে আমরা আসলে কি বের করতে চাই, ঠিক আছে, বা কি ফর্মুলা ডিরাইভ করতে চাই সেটা নিয়ে আমি কথা বলতেছি, বা কোন ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে এই ডিফ্লেকশন টিউব থেকে। কখনো কখনো কিন্তু এই ডিফ্লেকশন টিউবের ডেসক্রিপশনও এক্সামে আসে, তাই এটা বাস কয়েকবার পড়ে ক্লিয়ার থাকতে হবে এটা। এবং এর নিচে একটা জিনিস আছে, দ্য ভেলোসিটি সিলেকশন। একই জিনিস, যে কোনো একটা বুঝলেই অন্যটা বুঝতে পারবো। দুইটাতে আসলে সেম কনসেপ্ট বা সেম থিওরি অ্যাপ্লাই করা হয়েছে।
আচ্ছা, অনেকে আছো পরে জয়েন করেছো, হ্যাঁ, টাইমিং এর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, যেরকম আছে এরকমই আছে, টাইমিং আর ম্যাচ করে না। তার মানে মানডে ক্লাসটা অনলাইনই হবে, আর টিউসডে আর স্যাটারডে ক্লাস অফলাইন হবে, যে টাইমিং আছে সেম টাইমিং। আর যদি রাত 10টায় এসে কোচিং এ ক্লাস করতে পারো তাহলে আমি নিতে পারবো। নিবেন? আসলে নেবেন 5টার দিকে নিবেন? যারা দূরে আছে তারা পরে দেখা যাবে যে 3 জন আসছে যাদের বাসা আশপাশে। আর বিট করলেন। ম্যাক্সিমাম মানুষের বাসা আছে অনেক দূরে, তারা 10:30টায় ক্লাস শেষ করে বাসায় যেতে 1টা বাজে, তখন রাস্তায় ট্রাক ঢুকে জ্যাম শুরু হয়। আচ্ছা থাক, অনলাইনে আপাতত থাক, পরে দেখা যাক, এক্সাম আসতে থাকুক, মক গুলো শুরু হোক। মক শুরু হলে তো এমনিতেই তোমাদের 3 দিন আসতে হবে কোচিং এ, আর একদিন বাসায় ক্লাস করলাম, 4 দিন হয়ে যায় না মক শুরু হলে। আচ্ছা, সবাই কি ব্যাপারটা পড়ছো? এবার সবাই একটু ও লেভেলে ফিরে যাও। আমরা সিআরও পড়ছিলাম, মনে আছে? সিআরও তে একটা পার্ট ছিল ইলেকট্রন গান। এই ইলেকট্রন গানই তো ছিল সিআরওর মেইন স্ট্রাকচার, যে ইলেকট্রন গান থেকে ইলেকট্রন এমিটেড হয়। এই রে অফ ইলেকট্রনস কি বা বিম অফ ইলেকট্রনকেই তো আমরা ক্যাথোড রে বলতাম, তাই না? এটা এসে স্ক্রিনে রিচ করলে স্ক্রিনে আমরা কিছু দেখতে পারতাম। বেসিক্যালি ওয়েব স্টাডি করার জন্য সিআরও ইউজ করা হয়। এখানেও ব্যাপারটা সেম, এখানেও একটা ইলেকট্রন গান থাকে। একটা ইলেকট্রন গানের স্ট্রাকচার কি 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 থাকে? একটা স্ট্রাকচার, একটা থাকে ক্যাথোড, এরকম হট ক্যাথোড, এটা টেম্পারেচার থাকে হাই, আর এই পাশে থাকে একটা অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড। ওকে, এবং এগুলোর সাথে মনে করো ডিসি সাপ্লাই কানেক্টেড থাকে। ওকে, এই ক্যাথোডের টেম্পারেচার থাকে অনেক হাই, তাই ক্যাথোড থেকে একটা পর্যায়ে ইলেকট্রন এমিট হতে থাকে, জাস্ট ইলেকট্রন এমিট হতে থাকে। আর ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ, সেই ইলেকট্রন গুলো কি হয়, এই অ্যানোড দিয়ে অ্যাট্রাক্টেড হয়, অ্যাট্রাক্টেড হয়ে সে এই ইনসাইড অ্যানোড এরকম একের পর এক রে এর মতো ইয়ে হতে থাকে। যে এই পাথ অফ ইলেকট্রন বা বিম অফ ইলেকট্রনকে আমরা বেসিক্যালি ক্যাথোড রে বলি। তাহলে এই যে রেটা বা বিম অফ ইলেকট্রনের পাথ ডিফ্লেক্টেড করার জন্য, আমি আমার ইচ্ছে মতো পাথের ডাইরেকশনটাকে চেঞ্জ করার জন্য দুই পাশে দুইটা ইলেকট্রিক ফিল্ড ইউজ করতাম, তাই না? একটা মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতো, দুইটা প্যারালাল প্লেট দিয়ে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হতো, তাই ছিল না সিআরও স্ট্রাকচার? এবং এই ইলেকট্রিক ফিল্ডের বা এই প্যারালাল প্লেট দুইটার চেঞ্জ করে করে আমরা এই ইলেকট্রনের পাথটাকে বা এই বিম অফ ইলেকট্রনের পাথ বা ইয়েটাকে কোন দিকে যাবে, কি স্ট্রেট যাবে নাকি এরকম ডিফ্লেক্টেড হয়ে অন্যদিকে যাবে, সেটা কন্ট্রোল করতে পারতাম। এখন দা ডিফ্লেকশন টিউবে কি করা হয়েছে? ডিফ্লেকশন টিউবে এই পুরো স্ট্রাকচারটা থাকে। তাহলে পুরো ব্যাপারটা নিয়ে যদি আমরা আবার একটু কথা বলি, এই ক্যাথোড থেকে বেসিক্যালি ইলেকট্রন এমিট হয়, যেটাকে আমরা থার্মায়নিক এমিশন বলি। ইলেকট্রনের এই ক্যাথোডের টেম্পারেচার থাকে অনেক হাই, বলা হয় ইলেকট্রন এমিটেড ফ্রম দা হট ক্যাথোড, এবং সেই ইলেকট্রন গুলো অ্যানোড দিয়ে অ্যাট্রাক্টেড হয়ে জাস্ট কি একটা বিম অফ ইলেকট্রন ক্রিয়েট করে, মানে ইলেকট্রন গুলো একের পর এক মুভ করতে থাকে। আর দিস বিম অফ ইলেকট্রন ইজ কল্ড দা ক্যাথোড রে। আমরা এখানে এই বিম অফ ইলেকট্রনের পাথটাকে জাস্ট চেঞ্জ করার জন্য বা ডিফ্লেক্টেড করার জন্য এখানে ওয়ান পেয়ার কি ডিফ্লেকশন প্লেট, আসলে সিআরওতে 2 পেয়ার ডিফ্লেকশন প্লেট ইউজ করা হতো, 1 পেয়ার ডিফ্লেকশন প্লেট ইউজ করা হয়, মানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হয়। আর এই ডিফ্লেকশন টিউবে যে কাজটা করা হইতেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই ক্যাথোড রে অসিলোস্কোপ এবং এই ডিফ্লেকশন টিউবে? এখানে যেটা করা হইতেছে, তারা এই পুরো সিস্টেমটাকে আরেকটা ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করে। তাহলে দেখো, এই বিম অফ ইলেকট্রন মানে কি? চার্জ পার্টিকেল মুভ করতেছে, এবং আমরা অলরেডি জেনেছি একটা মুভিং চার্জের উপর কিন্তু ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করে যদি মুভিং চার্জটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে। তাহলে এই মুভিং চার্জটা তো অলরেডি ইলেকট্রিক ফিল্ডে এন্টার করেছে, তাহলে যখন আমরা এই পুরো সিস্টেমটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে প্লেস করি, তখন ওর উপর ম্যাগনেটিক ফোর্সও অ্যাক্ট করে। এবং আমরা এই ম্যাগনেটিক ফিল্ড আর এই 2 পেয়ার মানে 1 পেয়ার ডিফ্লেকশন প্লেটে চেঞ্জ করে ওর উপর মানে এই বিম অফ ইলেকট্রনের উপর ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সটাকে ব্যালেন্স করি, যেন বিম অফ ইলেকট্রনের পাথটা হরাইজন্টাল থাকে। মানে বেসিক্যালি বিম অফ ইলেকট্রনের পাথ হরাইজন্টাল রাখার জন্য এখানে
ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড জয়েন্টলি ওয়ার্ক করে, এবং এক সময় এটা আমরা চেঞ্জ করে করে এই ওদের উপর ফোর্সের একটা ব্যালেন্স ক্রিয়েট করি। ব্যালেন্স ক্রিয়েট করা মানে পার্টটা হরাইজন্টাল থাকবে। তার মানে এই বিম অফ ইলেকট্রনের উপর যতটুকু ইলেকট্রিক ফোর্স কাজ করে এবং যতটুকু ম্যাগনেটিক ফোর্স কাজ করে তারা ইকুয়াল ইন ম্যাগনিটিউড, যে কারণে বিম অফ ইলেকট্রনটা এরকম স্ট্রেইট বা তার পাথ এরকম হরাইজন্টাল হয়। তাহলে বেসিক্যালি এই ডিফ্লেকশন টিউবে আমরা এই বিম অফ ইলেকট্রনের পার্টটাকে হরাইজন্টাল করারই ট্রাই করি। এবং এটা কখন হরাইজন্টাল হয়? যখন ওর উপর ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স ব্যালেন্সড হয়, মানে ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল হয়। তাহলে একটা মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি কেউ বলো? ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি? ম্যাগনেটিক ফোর্স এফ এম ইজ ইকুয়াল হচ্ছে বিইভি। এখানে বিটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা হচ্ছে সেই মুভিং ইলেকট্রনের চার্জ, আর এই ভিটা হচ্ছে তার স্পিড। আর ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা কি হয়? ইলেকট্রিক ফোর্স যেটাকে আমরা বলতেছি এফ ই ইজ ইকুয়াল টু কত হবে? ইভি। কারণ ইলেকট্রিক ফোর্স এফ ইকুয়াল কি, সরি ভি ইকুয়াল কি আমরা কি জানি, তাই না ফর্মুলাটা? সরি 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 ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল হচ্ছে এফ বাই কিউ মানে ই। তাহলে এফ ইকুয়াল হবে ই ইন্টু ফিল্ড স্ট্রেংথ, সরি কি লিখলাম, ভি কেন, ই এরকম, ইলেকট্রিক ফোর্সটা হবে এরকম। তাহলে একটা ডিফ্লেকশন টিউবে এই বিম অফ ইলেকট্রন বা এই মুভিং চার্জের উপর এই ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্সটাকে ব্যালেন্স করা হয়। তার মানে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল ইলেকট্রিক ফোর্স হয়, ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়াল হয় ইলেকট্রিক ফোর্স। মানে এই পুরো কাজটাকে কেন করা হচ্ছে যদি কোশ্চেন করা হয়, আমরা কেন এই কাজটা করতেছি, আমরা এই বিম অফ ইলেকট্রনের পাথ তো ডিফ্লেক্টেড হবেই, এটাকে হরাইজন্টাল রাখার জন্য কিন্তু আমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতেছি। কারণ এই বিম অফ ইলেকট্রনের পাথ আমরা বা এই চার্জ পার্টিকেলের পাথটাকে হরাইজন্টাল রাখতে চাই। ওকে, তাহলে ব্যাপারটা কেমন হবে? বিভি ইজ ইকুয়াল ইলেকট্রিক ফোর্স। তাহলে এই চার্জ চার্জ কেটে যাবে, তাহলে ভি ইকুয়াল কি আসবে? ভি ইকুয়াল চলে আসবে ই বাই ভি, ই বাই বি। ওকে, এটা একটা ফর্মুলা। আবার দেখো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল ভি বাই ডি, এটা আরেকটা ফর্মুলা আছে না? জি, আমরা এটা এই ফর্মুলা তো ইলেকট্রিক মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য তো দুইটা ফর্মুলাই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ফর অল টাইপস অফ ইলেকট্রিক ফিল্ড, আর এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ফর অনলি ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা এটা তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডই ক্রিয়েট করা হয়। এই ডিফ্লেকশন টিউবে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা ইউজ করতেছি এটা ইউনিফর্ম না, তাহলে এখানে তো চাইলে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের জায়গায় এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে যদি ইউজ করি তাহলে ফাইনাল ফর্মুলাটা কি আসে? ভি, দ্যাট মিন্স স্পিড অফ আ মুভিং চার্জ ইজ ইকুয়াল টু হবে ভি ডিভাইডেড বাই বি ডি। তার মানে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটার ফ্লাক্স ডেনসিটি এবং দুইটা প্লেটের বিটুইন ভোল্টেজ ডিফারেন্স আর দুইটা প্লেটের বিটুইন ডিফারেন্স মানে ডিসটেন্সটা জানি, তাহলে এই মুভিং চার্জটার স্পিড আমরা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা। ইট ইজ অ্যানাদার ফর্মুলা ফর ফাইন্ডিং স্পিড অফ আ মুভিং চার্জ। আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা কোত্থেকে আসলো? বাই ইউজিং দ্য ডিফ্লেকশন টিউব কনসেপ্ট আমরা এই ফর্মুলাটাকে ডিরাইভ করতে পারি। তাহলে ডিফ্লেকশন টিউবে বেসিক্যালি কি হয়, একটা ইলেকট্রন গান থেকে যে বিম অফ ইলেকট্রন রিলিজ হয়, সেই বিম অফ ইলেকট্রনের পার্টটাকে হরাইজন্টাল রাখার জন্য এখানে ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সের একটা জয়েন্ট ওয়ার্ক করানো হয়, আর সেটা থেকে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। তাহলে ইট ইজ দ্য অ্যানাদার ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য স্পিড অফ আ মুভিং চার্জ। একটা মুভিং চার্জের স্পিড আমরা যদি এই ব্যাপারগুলো জানি, লাইক voltage difference between two plate, distance between two plates এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যদি আমরা জানি, তাহলে মুভিং চার্জটা স্পিড বের করতে পারি। এবং ম্যাথমেটিক্যালি কিন্তু এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডিফ্লেকশন টিউব, এটার এক্সপ্লেনেশনও কিন্তু বা ডেসক্রিপশনও কিন্তু এক্সামে আসতে পারে। তাই আমি তোমাদেরকে যে ছবিটা গ্রুপে দিলাম বা যাদের কাছে বই আছে পেজ নাম্বার
427 বক্সের মধ্যে যে লেখাটা লেখা আছে এটা সবাই জাস্ট কয়েকবার পড়ে একটু আইডিয়াটা ক্লিয়ার করবেন। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এটাই এখানে বলা আছে, পড়ে দেখতে পারো। এটা একটা প্র্যাকটিক্যাল ইউজের কথা বলা আছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই ফর্মুলাটা কিভাবে আসলে এটা সবাই কিভাবে, এরপরে দেখো আরেকটা ব্যাপার এখানে আছে, এটা সবাই একটু বই থেকে পড়ে নেবে, এটা এখন কিছুই পড়ার দরকার নাই, বাসায় একটু পড়ে নিবা, কারণ এরকম যে এই যে এতক্ষণ ধরে আমরা যেটা ডেসক্রাইব করলাম এরকম একটা ব্যাপার এখানে কথা আছে। এটা পেজ নাম্বার 427 আছে, এটা হচ্ছে ভেলোসিটি সিলেকশন। ভেলোসিটি সিলেকশন এটা পেজ নাম্বার 427 এ আছে, এটাও একবার জাস্ট পড়ে নিবা বাসায় 1-2 বার, তাহলেই হবে। এখানেও সেম, এখানেও একটা মুভিং চার্জের উপর ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সকে ব্যালেন্স করা হয়, শুধুমাত্র এই মুভিং চার্জের পার্টটাকে হরাইজন্টাল রাখার জন্য। দেন এই মুভিং চার্জ দিয়ে হয়তো অন্য কোনো ওয়ার্ক করা হয় বা অন্য কোনো কাজ আমরা ল্যাবরেটরিতে করে থাকি, ঠিক আছে? সেগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। তাহলে ভেলোসিটি সিলেকশনের ব্যাপারটাও জাস্ট সবাই একটু বই থেকে পড়ে নিও। ক্লিয়ার? আমরা পরের পার্টে চলে যাই। জাস্ট একটা কোশ্চেন একটু অ্যান্সার করে রাখো, তাহলে ফর্মুলাটা মনে থাকবে। একটা সাম করলে ক্যালকুলেট, যে এই ফর্মুলাটা কিন্তু আমাদের সাম করার জন্য ইউজ করতে হয়। কিভাবে কোশ্চেন আসবে দেখো, ক্যালকুলেট দ্য স্পিড of an ion emerging from the কামিং স্যাটারডে ক্লাসটাকেও মিস করবো না। কামিং স্যাটারডে P5 এ কিন্তু আমরা কোশ্চেন 1 টাইপ 1 কোশ্চেনটা বুঝাবো কিভাবে করতে হয়। টাইপ 2 তো আমরা বেশ কিছু প্র্যাকটিস করলাম, এই স্যাটারডেতে তাহলে টাইপ 1টা বুঝিয়ে দিব। কেউ মিস করবা না ওই ক্লাসটা, সবাই ফিজিক্যালি মানে অফলাইনে এসে করার ট্রাই করবো। অন্তত একটা দিন সবাই আসো, যারা আসো না তারাও একদিন আসো। আর এটার পড়ানো ও আরেকটা কথা বলে রাখি, মনে ছিল না তো, কালকে কিন্তু সবাই ক্লাসে আসবা, কাল কিন্তু ট্রিট দিব। ওই দিন স্যাটারডে তো ক্লাস হলো না, তোমাদের তো স্যাটারডে ট্রিটটা দেওয়ার কথা ছিল, কালকে কনফার্ম ট্রিট দিব। কালকে যারা যারা আসবা তারাই খাবার পাবা, যারা পাবা না তারা আর খাওয়া পাইলা না। কালকে সবাই ক্লাসে আসবা। And the electric field strength is করো তো। Calculate the speed of an ion emerging from the slit S when the magnetic flux density is 0.30 Tesla and the electric field strength is 1.5 into 10 to the power 3 volt per meter. এটা কোন ফর্মুলা দিয়ে করবা? আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ জানি আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি জানি। তাহলে একটা আয়ন মানে তো একটা চার্জড পার্টিকেল, তাই না? একটা চার্জড পার্টিকেলের স্পিড তোমাকে বের করতে বলতেছে। একজন আমাকে বলো এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব?
হুম, Sir, V equals E by B. হ্যাঁ, মাত্র আমরা যেটা দেখলাম পি ইকুয়াল ই বাই বি, এরকম একটা ফর্মুলা দেখলাম না? দেন এটা থেকে তো আমরা জাস্ট ডিরাইভ করে এরকম পাইলাম ইকুয়াল ভি বাই বিডি। এটা থেকে ডিরাইভ হয়ে গিয়েছে বিকজ ইকুয়াল ভি বাই ডি ইন কেস অফ আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। বাট এই ফর্মুলাটা তো অ্যাপ্লিকেবল। তারপরে এখানে তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থ দেওয়া আছে, শুধু খেয়াল করতে হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থের কিন্তু দুইটা এসআই ইউনিট, একটা হচ্ছে ভোল্ট পার মিটার আর একটা হচ্ছে নিউটন পার কুলম। যে ইউনিটই দেওয়া থাকুক না কেন দুইটা ইউনিট কিন্তু সেম। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থের এই দুইটা ইউনিট কিন্তু সেম। আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা পড়ানোর সময় তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, এটা তোমাদের সবার নোটে লেখাও আছে নিশ্চয়ই। তাহলে এখানে তো ভোল্ট পার মিটার তার মানে এসআই ইউনিটই আছে, আর ফ্লাক্স ডেনসিটি টেসলা মানে এসআই ইউনিটই আছে। শুধু আমাকে এই ব্যাপারটাই চেক করতে হবে যে সবকিছু এসআই ইউনিটে আছে কিনা। তাহলে সেটা কি হবে 1.5 × 10⁻³ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল 0.30। সো অ্যান্সার কত হয়? So 5,000. 5,000 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এখন পর্যন্ত এই চ্যাপ্টারটাতে বা এই ম্যাগনেটিজম শুরু করার পর, এটা তো ম্যাগনেটিজমের সেকেন্ড চ্যাপ্টার, এর আগে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারটা শেষ করে এখন চার্জ পার্টিকেল চ্যাপ্টারটা পড়তেছে। প্রচুর ফর্মুলা কিন্তু আসতেছে, এই সব ফর্মুলা ডিরাইভেশন জানতে হবে এবং এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ মনে রাখতে হবে। মুখস্থ মনে থাকলেই কিন্তু আমরা এই ধরনের সাম খুব তাড়াতাড়ি করতে পারবো। যদি ফর্মুলা মনে না থাকে তাহলে এই সামটা কি কোনোদিন হবে? আর ফর্মুলাটা মনে থাকলে সেটা কত সহজ। এই অনেক ফর্মুলা, এটা মনে রাখা কিন্তু চ্যালেঞ্জিং, তাই বাসায় কিন্তু এগুলো প্রচুর পড়তে হবে এবং বারবার কিন্তু ফর্মুলাগুলো দেখতে হবে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা যদি এই ফর্মুলাগুলো ডিরাইভেশন গুলো খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে ফর্মুলাগুলো মনে থাকবে, এটা শিওর। বা মনে না থাকলেও আমি চিন্তা করে ফর্মুলাটাকে বানিয়ে নিতে পারবো যদি এর সোর্সটা আমি জানি যে কিভাবে আমরা ফর্মুলাগুলোকে ডিরাইভ করেছি। এই সোর্সটা জানলে কিন্তু এই ফর্মুলাগুলোকে মানে মনে করাটা বা মনে রাখাটা কিন্তু ইজি কম্পারেটিভলি। ওকে, আমি এটা ক্লিয়ার করলাম। আরেকটা ব্যাপার একটু দেখো, মানে যে ভ্যালোসিটি সিলেকশনের যে ব্যাপারটা বললাম না, এই ভ্যালোসিটি সিলেকশনও বেসিক্যালি কি করা হয়? ভ্যালোসিটি সিলেকশনও কিন্তু একটা মুভিং চার্জ বা একটা মুভিং ইলেকট্রনের উপর ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সটাকে ব্যালেন্স করা হয় যেন ইলেকট্রনটার পাথ কোনোভাবেই ডিফ্লেক্টেড না হতে পারে। বেসিক্যালি দ্য ডিফ্লেকশন টিউব বা দ্য ভ্যালোসিটি সিলেকশন, এটাতে আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে ইলেকট্রন বা মুভিং চার্জের পাথ যেন কোনোভাবেই ডিফ্লেক্টেড না হয়, যেন তার পাথটা হরাইজন্টাল থাকে। সেই জন্যই আমরা ওর উপর ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সটাকে কি করি? ব্যালেন্স করি, তাই তো? তাহলে দেখো এটা একটা পজিটিভলি চার্জ প্লেট। এই কোশ্চেনটা সবাই খুব ভালো করে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে পজিটিভলি চার্জ প্লেট, এটার সাথে এখানে আছে নেগেটিভলি চার্জ প্লেট। নেগেটিভলি চার্জ প্লেট।
ওই জিনিসটাকে যখন ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করা হয়েছে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে magnetic field into the plane of paper. Magnetic field into the plane of paper. এটা করো তো, বা কিভাবে করবা এই ব্যাপারটা। দেখো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডটা কেমন, তার উপরে আছে পজিটিভলি চার্জ প্লেট আর নিচে আছে ডাউন দ্য প্লেট। এখন কেউ আমাকে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কেমন সেটা আগে বলো তো। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কেমন, মানে আমাদের এই ফিগারে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কেমন, ডাউন দ্য পেজ ইলেকট্রিক ফিল্ড। ওকে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কেমন, ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার। এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখো ক্রস, ক্রস মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার। ওকে, এই যে এখানে একটা কম্বাইন্ড ফিল্ড, এই কম্বাইন্ড ফিল্ডে একটা মুভিং আয়ন এন্টার করেছে। তাহলে এই মুভিং আয়নটার পাথটা হরাইজন্টাল আছে। কেন হরাইজন্টাল আছে, কারণ ওর উপর ফোর্স ব্যালেন্সড। কোন ফোর্স, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স। এটা কিন্তু ভেলোসিটি সিলেকশনের মেইন কনসেপ্ট। জাস্ট ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সকে ব্যালেন্স করা হইতেছে। এটা ডিফ্লেকশন টিউব এবং ভেলোসিটি সিলেকশন দুইটার জন্যই কিন্তু এটা থিওরি। আমরা এখানে জানতে চাই এই যে মুভিং আয়নটা এটা পজিটিভলি চার্জড, তাহলে ওর উপর তো ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করতেছে, ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করতেছে। এই দুইটা ফোর্সের কি ম্যাগনিটিউড সেম, আর এই ফোর্সের ডাইরেকশন গুলো কোন দিকে, সেই ডাইরেকশন গুলো তোমাকে স্টেট করতে বলতেছে বা লিখতে হবে ডাইরেকশন গুলো কোন দিকে আছে। বলো, এই মুভিং চার্জটা পজিটিভ, তাহলে ওর উপর ইলেকট্রিক ফোর্সটা কোন দিকে আর ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে, ডাইরেকশন তোমাকে ডেসক্রাইব করতে বলতেছে। তাহলে একজন আমাকে বলো আমরা ইলেকট্রিক ফোর্সটা কোন দিকে বুঝবো কিভাবে? অবভিয়াসলি ডাউনওয়ার্ড, কারণ এটা চার্জ হচ্ছে পজিটিভ, তার মানে নেগেটিভলি চার্জ প্লেট ওকে অ্যাট্রাক্ট করবে আর পজিটিভলি চার্জ প্লেট ওকে রিপেল করবে। তাহলে ওর উপর ফোর্সটা কোন দিকে হবে, ইলেকট্রিক ফোর্সটা হবে জাস্ট ডাউনওয়ার্ড ডাইরেকশনে। ইলেকট্রিক ফোর্স মানে এফ ইলেকট্রিক
তাহলে এফ ইলেকট্রিক কোন দিকে হবে? ডাউনওয়ার্ড বা ডাউন দ্য পেজ, ডাউন দ্য পেজ বা ডাউনওয়ার্ড ডাইরেকশনে হবে, মানে সোজা কথা টুয়ার্ডস দ্য নেগেটিভ প্লেট। কিন্তু এখানে ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে সেটা তুমি কিভাবে বের করবা? এখানে কি রুল অ্যাপ্লাই করবা ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশনটা বের করার জন্য? Fleming's left hand. ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, রাইট। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে থাম্ব হচ্ছে ডাইরেকশন অফ ফোর্স, মানে যেটা আমি বের করতে চাই, মানে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স, আর ফার্স্ট ফিঙ্গার হচ্ছে ডাইরেকশন অফ কি? ম্যাগনেটিক ফিল্ড। আর এটা হচ্ছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স, আর এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। আর সেকেন্ড ফিঙ্গারটা কি? কারেন্টের ডাইরেকশন। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তো ইনটু দ্য পেজ, মানে এরকম। আর কারেন্ট কোন দিকে হবে? পজিটিভ যেদিকে যায় সেদিকেই তো কারেন্ট। দেখো পজিটিভ যেদিকে যায় সেদিকেই কারেন্ট না? তাহলে ফোর্সটা কোন দিকে আসে কথা বলো? ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য পেজ, মানে ফার্স্ট ফিঙ্গার ইনটু দ্য পেজ, আর সেকেন্ড ফিঙ্গার হবে টু দ্য রাইট, কারণ পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হয় সেটাই কারেন্টের ডাইরেকশন। তাহলে সেকেন্ড ফিঙ্গারও টু দ্য রাইট হবে। তাহলে আমরা যদি পেজে ব্যাপারটা চিন্তা করি, একটা পেজে, যেমন আমার হ্যান্ডটাকে পেজ চিন্তা করতেছি, তাহলে ফোর্সটা কোন দিকে হবে? Up the page, sir. আপ দ্য পেজ, রাইট। তার মানে এখানে ম্যাগনেটিক ফোর্সটা হবে আপওয়ার্ড বা আপ দ্য পেজ, আপ দ্য পেজ। তাহলে দেখো খেয়াল করে, এখানে ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু জাস্ট অপোজিটে আছে। ইলেকট্রিক ফোর্সটা আছে ডাউন দ্য পেজ, আর ম্যাগনেটিক ফোর্সটা আছে আপ দ্য পেজ। তাহলে এই যে মুভিং আয়ন বা মুভিং চার্জের উপর ফোর্সটা কি? ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিট ইন ডাইরেকশন। তার মানে ব্যালেন্সড, যে কারণে সে আপওয়ার্ডও যাবে না ডাউনওয়ার্ডও যাবে না, সে একদম স্ট্রেইট যাবে। আর এই কাজটাই এই ভেলোসিটি সিলেকশনে এনশিওর করা হয়। এই ডায়াগ্রামটা কিন্তু ভেলোসিটি সিলেকশনের ডায়াগ্রাম। ভেলোসিটি সিলেকশন বা এই পুরো মানে ইয়েটা আমরা সেটআপই করেছি হচ্ছে মুভিং আয়ন বা মুভিং চার্জের পাথকে হরাইজন্টাল রাখার জন্য। ইভেন একটা ডিফ্লেকশন টিউবেও সেম কাজটা করা হয়। তার মানে মুভিং চার্জটা নেগেটিভ হলে উল্টা হতো না পুরোটা? হ্যাঁ, মুভিং চার্জটা নেগেটিভ হইলে উল্টা হতো। তাহলে নেগেটিভ হইলেও তার পাথ হরাইজন্টাল থাকতো, তখন ইলেকট্রিক ফোর্সটা হয়তো আপওয়ার্ড আর ম্যাগনেটিক ফোর্সটা হয়তো ডাউনওয়ার্ড। এই ফোর্স দুইটা ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড অপোজিট ইন ডাইরেকশন, যে কারণে একটা ব্যালেন্স সিচুয়েশন হয়, মানে মুভিং আয়নটা হরাইজন্টাল থাকে। তাহলে এই দুইটা ডিভাইস বলো বা ইনস্ট্রুমেন্ট বলো, যাই বলি না কেন আমরা, বা যে দুইটা থিওরি বলো, সেই ডিফ্লেকশন টিউব বা ভেলোসিটি সিলেকশনে আমরা অ্যাকচুয়ালি মুভিং চার্জের পার্টটাকে হরাইজন্টাল রাখার ট্রাই করতেছি বাই ইউজিং দ্য কম্বাইন ইফেক্ট অফ ইলেকট্রিক ফোর্স এন্ড ম্যাগনেটিক ফোর্স, বা ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, আমরা যেভাবে বলি না কেন। ওকে, তাহলে সবাই বাসায় এই দ্য ডিফ্লেকশন টিউব এবং এই ভেলোসিটি সিলেকশনের এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়ে নিবা। আমি পুরো নোট দিলাম না, আমি জাস্ট তোমাদেরকে মানে মেইন যেগুলো আমাদের মনে রাখতে হবে এক্সামের জন্য ততটুকুই লিখে দিলাম, আর বাকিগুলো তবে একটু পড়ে রাখো, কারণ কিভাবে কোশ্চেন চাই সেটা তো বলা যায় না।
কোশ্চেন কপি করে নাও, তাহলে কিন্তু এই পুরো কনসেপ্ট গুলো মনে থাকবে, নাহলে ফর্মুলাগুলো রিলেটেড কথা না বললে ফর্মুলাগুলো মনেই থাকবে না, একটু পরেই আবার ভুলে যাবা। সো দ্যাট ইট ট্রাভেলস along a circular path. কামিং স্যাটারডে কিন্তু সবাই আমাকে নোট দেখাবো, মনে আছে তো? জি স্যার। হুম।
লিখিত অ্যান্সার গুলো কিভাবে লিখবা? তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, আগে তোমরা লিখো, তারপর আমাকে অ্যান্সার গুলো বলবা। এখানে বলা হইতেছে an electron beam in a vacuum tube, যে ভ্যাকুয়াম টিউব নিয়ে আমরা মাত্র কথা বললাম, is directed at right angles to the magnetic field। মানে এই ইলেকট্রন বিমটার যে ভেলোসিটি ডাইরেকশন সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেল, সো দ্যাট ইট ট্রাভেলস অ্যালং আ সার্কুলার পাথ। স্বাভাবিকভাবেই যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে তারা ম্যাগনেটিক ফিল্ড এন্টার করার পর সেই সার্কুলার পাথে ঘুরে যায়। প্রেডিক্ট দ্য ইফেক্ট অন দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য পাথ দ্যাট উড বি produced by each of the following changes: increasing the magnetic flux density, reversing the direction of the magnetic field, slowing down the electrons, tittling the beam, so that the electrons have a component of velocity along the magnetic field। কি হবে বলো? আমরা লাস্ট ক্লাসে চার্জ টু মাস রেশিও বের করার মানে কি? মানে জাস্ট অন্য সাইডে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে ভেলোসিটি দুটো কম্পোনেন্ট হয়ে গেছে, মানে রাইট অ্যাঙ্গেলে নাই বেসিক্যালি, বুঝছো? মানে ভেলোসিটি ডাইরেকশনটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেলে নাই, অন্য ডাইরেকশনে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বুঝো নাই? মনে করো হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সাথে অন্য ডাইরেকশনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন ইফেক্টটা কি হবে সেটা জানতে চাচ্ছি আমরা। স্যার ডিটা কি টিটলিং হবে নাকি টিল্টিং হবে? টিল্টিং হবে, টিল্টিং। এলটা লিখি নাই। স্যার এই জন্যই তো বুঝতেছিলাম না। হ্যাঁ, তাহলে তো আমি তো আগে তো বলো নাই যে আমি ভুল লিখছি, সেটা বলো। স্যার আমি তো মনে করছিলাম টিটলিং কিছু একটা ওয়ার্ড হবে ফিজিক্সে, আমি কি জানি। টিল্টিং, স্ট্রিপ অফ প্যান, এলটা পরে নেই।
আচ্ছা, আগে তোমরা একজন আমাকে বলো যে যদি একটা মুভিং চার্জ একটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করার পর সার্কুলার পাথে ডিফ্লেক্টেড হয়, তাহলে সেই সার্কুলার পাথটার রেডিয়াস বের করার ফর্মুলা আমরা কি পেয়েছিলাম? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি পেয়েছিলাম বড়? যে সার্কুলার mv by be mv বাই বি, তাই তো? জি স্যার এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এখন তারা বলতেছে যে ইনক্রিজিং দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তাহলে সে যে সার্কুলার পাথে, মানে আমরা তো প্রেডিক্ট করতেছি সার্কুলার পাথে সে ট্রাভেল করতেছে, মুভিং চার্জটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করার পর সে সার্কুলার পাথে ট্রাভেল করতেছে, তাহলে যদি ফ্লাক্স ডেনসিটি ইনক্রিজ করে তাহলে সার্কুলার পাথটার কি চেঞ্জ হবে? রেডিয়াস কি বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে। তার মানে আমরা কি বলতে পারি? দ্য পার্টিকেল মুভ ইন আ টাইটার সার্কেল। এর অ্যান্সারে আমরা বলতে পারি দ্য পার্টিকেল মুভ ইন আ টাইটার সার্কেল। সিম্পল ব্যাপার। তার মানে এই ফর্মুলাটা পাশে লিখে নিলে আমাদের জন্য অ্যান্সার গুলো করা কোনো টাফ কিছু না। তার মানে রেডিয়াসটা আরো কমে যাবে, মিন্স দ্য সার্কুলার মুভ উইথ আ টাইটার সার্কেল বা ইন আ টাইটার সার্কেল। ক্লিয়ার? সবাই এই নাম্বার নিয়ে কারো কোনো কোশ্চেন? রিভার্সিং দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হয় তাহলে কি হবে? এটা তো এই ফর্মুলা দিয়ে বলা যাবে না। ফর্মুলা দিয়ে বলা যাবে? এটা তো কোয়ান্টিটিভ কথা না, এটা কোয়ালিটিভ কথা। যদি রিভার্স করে ফেলি আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, তাহলে কি হবে? ডাইরেকশন উল্টা যাবে, একদম উল্টায় যাবে। তার মানে ধরো মুভিং চার্জটা যে ডাইরেকশনে সার্কুলার পাথে ঘুরে যাইতেছিল সে ঠিক তার অপোজিট ডাইরেকশনে সার্কুলার পাথে ঘুরবে। তার মানে এই মুভিং চার্জটার ডাইরেকশন বা মুভিং ডাইরেকশনটা ঠিক অপোজিট হয়ে যাবে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাকে রিভার্স করা হয়। ধরো ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার আছে, সেটাকে আমরা চেঞ্জ করে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য প্লেন অফ দ্য পেপার দিয়ে দিলাম, তাহলে সেই ফিল্ডে সেম চার্জটা বা ওই চার্জটাই যদি এন্টার করে তাহলে আগে সে যে ডাইরেকশনে ঘুরতেছিল এখন তার ঠিক অপোজিট হয়ে যাবে। আগে যদি এন্টি ক্লকওয়াইজ হয়ে থাকে এখন ক্লকওয়াইজ হয়ে যাবে। তাহলে মুভিং ডাইরেকশনটা জাস্ট কি রিভার্স করবে। লিখে ফেলো, the moving direction of the charges just reverse, একদম রিভার্স করবে। এটাও রিভার্স হয়ে যাবে। যদি এন্টি ক্লকওয়াইজ হয়েছিল তাহলে এখন ক্লকওয়াইজ হয়ে যাবে। নাকি ঠিক আছে তো? নাকি না ভুল বললাম? আচ্ছা, যদি স্লোয়িং ডাউন অফ ইলেকট্রনস, ইলেকট্রন যদি স্লো ডাউন হয় তাহলে কি হবে? রেডিয়াস কমে যাবে, হুম, রেডিয়াস ছোট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটার ক্ষেত্রে অ্যান্সারটা সেম হবে। পার্টিকেলস মুভ ইন আ টাইটার সার্কেল। স্পিড কমে যাওয়া মানে রেডিয়াসও কমে যাবে, তাহলে অ্যান্সারটা সেম হবে। এতে আমরা যে অ্যান্সার লিখছি সি তেও অ্যান্সার সেম হবে। বাট ডিতে কি হবে? টিল্টিং করার পরে এটা তো দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়ে যাইতেছে, তাহলে এখন কি হবে? এটার ক্ষেত্রে আমরা কি বলবো? লাইক ধরো আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ছিল, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা ছিল এরকম, এটা ছিল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সাথে পারপেন্ডিকুলারলি এন্টার করতেছিল মুভিং চার্জটা, যে কারণে মুভিং চার্জের ডাইরেকশনটা এরকম সাপোজ এরকম হয়ে যেতেছিল, মানে এরকম সার্কুলার পাথে সে ডিফ্লেক্টেড হয়ে যেতেছিল। কিন্তু এখন এটা আর এরকম পারপেন্ডিকুলারলি যাচ্ছে না, এটার পারপেন্ডিকুলারলি যাচ্ছে না, এটা যাচ্ছে ধরো এইভাবে। তাহলে এইভাবে গেলে এখন যদি আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে করি তাহলে সুবিধা হবে। তাহলে তার এই ভেলোসিটি দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়ে যাবে না? একটা কম্পোনেন্ট হবে এদিকে আর একটা কম্পোনেন্ট হবে এদিকে। তাহলে যে কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সাথে প্যারালাল সেই কম্পোনেন্টের জন্য কোনো ম্যাগনেটিক ফোর্স কি আসবে? সেটার জন্য তো কোনো ম্যাগনেটিক ফোর্স আসবে না। আর অন্য যেটা আছে মানে যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সাথে ভেলোসিটির যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার সেই কম্পোনেন্টের জন্য বেসিক্যালি ওর উপর ম্যাগনেটিক ফোর্স আসবে। তাহলে সেই ম্যাগনেটিক ফোর্সটা কি আগের থেকে কম হবে না বেশি হবে? মানে স্পিডের কম্পোনেন্টটা শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্ট এখানে কনসিডার করবো, আর আরেকটা কম্পোনেন্টের জন্য আমরা কোনো ইয়ে পাবো না। তাহলে একটা কম্পোনেন্ট অবভিয়াসলি এই ভেলোসিটি থেকে কম হবে না?
নাকি বেশি হবে? কম হবে। কম হবে, কম হবে। তাহলে সার্কেলের রেডিয়াস কেমন হবে? রেডিয়াস তো কম হবে। তাহলে বেসিক্যালি ভেলোসিটিটা যখন দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়ে যেতেছে, তাহলে একটা কম্পোনেন্টের জন্য যে কম্পোনেন্টের ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সাথে প্যারালাল, সেই কম্পোনেন্টের জন্য আমরা কোনো ম্যাগনেটিক ফোর্স পাবো না। বাট ভেলোসিটির যে কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে, তাহলে দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি উইথ দ্য কি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ লেস দেন দ্য অ্যাকচুয়াল বা অরিজিনাল ভেলোসিটি, বা অ্যাকচুয়াল যে ভেলোসিটিটা আছে সেই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা অবভিয়াসলি তার থেকে কম হবে। তার মানে সার্কেলটার রেডিয়াস ডিক্রিজ করবে। তার মানে আমরা বলতে পারবো যে পার্টিকেল মুভ ইন আ টাইটার সার্কেল এই কেসে, বিকজ ওর উপর শুধুমাত্র ফোর্সটা হবে পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য, মানে যে কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার সেই কম্পোনেন্টের জন্যই শুধু ফোর্স এখানে আসবে ওর উপর। কারণ ও কেন এরকম সার্কুলার পাথে অরবিট করে? বিকজ ওর উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করে। তাহলে সেই ম্যাগনেটিক ফোর্সটা অবভিয়াসলি এখানে আগেরটার থেকে কম হবে। তার মানে ইয়েটা আরো টাইটার সার্কেল হবে, রেডিয়াসটা কম হবে। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? তাহলে অ্যান্সারটা তুমি তোমাদের মতো গুছিয়ে লিখবা। ক্লিয়ার সবাই? তাহলে এই চেঞ্জ গুলো হলে কি হবে? মেইনলি হচ্ছে এই ফর্মুলাটা মাথায় থাকলেই আমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সার গুলো করতে পারবো, এবং এগুলোই কিন্তু পপুলার কোশ্চেন, এগুলোই সবচেয়ে বেশি আসে এক্সামে। তাহলে এই যে চ্যাপ্টারটা, এই মুভিং চার্জ, এই চ্যাপ্টারটাতে প্রচুর কনসেপ্ট, প্রচুর ফর্মুলা, চার্জ টু মাস রেশিও, রেডিয়াসের ফর্মুলা, আবার কি বলে মুভিং চার্জের উপর যে কি বলে ফোর্স ইনডিউসড হয় সেই ফোর্স বের করার ফর্মুলা, ফোর্স বের করার আবার দুই রকমের ফর্মুলা আছে, ঠিক আছে? এই সবকিছু ভালো করে বা সব ফর্মুলা পুরোপুরি মনে রাখতে হবে, তাহলেই কিন্তু এই অ্যান্সার গুলো তুমি খুব তাড়াতাড়ি করতে পারবা। আর যদি এক্সাম হলে ফর্মুলাগুলো মনে রাখতে না পারো তাহলে কিন্তু পারবা না। আর এইসব ফর্মুলা কিন্তু ডেটা বুকলেটে বা ফর্মুলা শিটে দেয়া থাকে না, এগুলো ফর্মুলা তোমাকে মুখস্থ মনে রাখতেই হবে। ওকে, তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম, বেসিক্যালি দ্য ডিফ্লেকশন টিউব এন্ড দ্য ভেলোসিটি সিলেকশন, এগুলোতে বেসিক্যালি একটা মুভিং আয়ন বা একটা মুভিং চার্জের উপর ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সকে ব্যালেন্স করে তাদের পাথকে স্ট্রেট রাখা হয়। এই ব্যালেন্সিং এর আরেকটা মেথডও আছে যেটাকে আমরা বলি হল ইফেক্ট। নেক্সট ক্লাসে, মানে কালকের ক্লাসে আমরা এই হল ইফেক্ট নিয়ে কথা বলবো, এবং কালকের ক্লাসটা অফলাইন ক্লাস হবে। কালকে সবাই কোচিং এ আসবা, তারপর কালকে হল ইফেক্টটা পড়াবো এবং ট্রিট দিব, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক। আর কোনো কোশ্চেন? সবাই তো ক্লিয়ার? এই আজকের এই ধরনের কোশ্চেন অ্যান্সার গুলো, এই টাইপের কোশ্চেনে কিন্তু এক্সামে সবচেয়ে বেশি আসে। আর সবাই বাসায় ফর্মুলাগুলো সব একসাথে করে লিখবা, আলাদা আলাদা পার্ট করে, যেন মনে থাকে। ফর্মুলা মনে না থাকলে এইসব কোশ্চেনে অ্যান্সার করতে পারবো না। ওকে, বাই বাই। স্যার টাইম কি ডিসকাস করবেন না? টাইম তো ডিসকাস করে ফেলছি, টাইম সেমই আছে, টাইম চেঞ্জ করা যাচ্ছে না, কারোর সাথে টাইমিং মিলে না, সবার সাথে যা আছে তাই থাকবে। মানডে ক্লাসটা ইয়েই হবে, অনলাইনই হবে, যে টাইমে আছে সেই টাইমে। আর যে দুইটা অফলাইনে হচ্ছে, আর পরীক্ষা যখন শুরু হবে ফ্রাইডেতে হবে পরীক্ষা ডিসেম্বর থেকে, এবং সেটাও অফলাইনে হবে। মানে তোমাদের 3 দিন এসে করতে হবে ক্লাস, পরীক্ষা যাই দাও, আর একদিন বাসায় বসে করো মানডেটা, কারণ এটা মিললে না, কারোর সাথে টাইম ম্যাচ হয় না। যেগুলো তোমাদের হয় সেগুলো আমার হয় না, বুঝেনি? ওকে স্যার থার্সডে 1:30 তে কি সমস্যা ছিল? তাহলে তো সানডে কেউই আসতে পারবে না, ওদের তো স্কুলে ক্লাস থাকে এই টাইমে। ও আচ্ছা আচ্ছা, স্কুলের টাইমে ক্লাস দিয়ে দিলে প্যারেন্টসরা বলবে না যে স্যার আপনি আপনার স্কুল টাইমে ক্লাস দিয়ে দিচ্ছেন। স্কুলে ক্লাস থেকে তো অনলাইনেও জয়েন করতে পারবেন। ঠিক আছে স্যার। বাই বাই।